নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 17 ফেব্রুয়ারি 2024। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 145তম 145th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে স্বাগত, সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দের পত্রাবলী এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যিনি আমার পাশেই বসে আছেন। আজকে অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত বা প্রার্থনা সঙ্গীত যাই বলুন, গাইবেন আমাদেরই বাকচক্রের পরিচালক মণ্ডলীর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ পরিচালক মণ্ডলীর অন্যতম সদস্য বলুন, শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার গাওয়া রবীন্দ্রসঙ্গীত, আমরা যেটাকে প্রার্থনা সঙ্গীত হিসেবে মেনে নিয়েছি, সেই গানটি শুনে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমার বাক্যবায় অযথা সময় নষ্ট না করে আসুন আমরা তরুণবাবুর বক্তৃতা, রাধার প্রার্থনা সঙ্গীতের পরে তরুণবাবুর বক্তৃতা শুনে আমাদের শুরু করি আমাদের। নমস্কার। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আজকে আমরা যে চিঠি নিয়ে আলোচনা করব সেটি স্বামীজি লিখেছিলেন হরিদাস বিহারীদাস দেশাইকে। তিনি জুনাগড়ের রাজার প্রাইভেট সেক্রেটারি ছিলেন এবং স্বামীজির অত্যন্ত বন্ধু ছিলেন। একটি গুরুত্বপূর্ণ চিঠি যাকে 1895 সালে স্বামীজি লেখেন, সেখানে স্বামীজি বলেছিলেন
যে যতদিন আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে থাকবে, ততদিন আমি শিক্ষিত মানুষদের দায়ী করব যারা সাধারণ মানুষের পয়সায় পড়াশোনা শিখে তার দিকে ফিরেও তাকায় না। So long millions live in hunger and ignorance, I hold every educated Indian a traitor who, having been educated, nursed into luxury but the heart's blood of the downtrodden, thousands of toiling poor never even pays the least heed to them. আধুনিক ভারতবর্ষকে যদি আমরা ধরি, যদি সেই আধুনিক ভারতবর্ষটা আমরা পলাশির যুদ্ধ থেকে ধরি, 1757 থেকে ধরি, তাহলে এই কথা আজ অবধি কেউ লেখেনি যে যতক্ষণ প্রত্যেকটি মানুষ, শিক্ষিত মানুষ, so long millions live in hunger and ignorance, যতক্ষণ মানুষ অশিক্ষা এবং ক্ষুধার মধ্যে থাকবে, ততদিন আমি শিক্ষিত মানুষদের বিশ্বাসঘাতক বলে মনে করব, যারা সাধারণ মানুষের পয়সায় পড়াশোনা শিখে তার দিকে ফিরেও তাকায়নি। আমরা সব হাঙ্গার ইন্ডেক্স বলি তো, আসল কথা হচ্ছে মানুষ। স্বামীজিরা মূলে আঘাত করেছিলেন। আজকে সেই চিঠি নিয়ে আলোচনা করব না, আজকে তারও আগে একটা লেখা চিঠি নিয়ে আলোচনা করব। 1894 সালে স্বামীজি আমেরিকা থেকে হরিদাস বিহারী দাসকে লিখছেন, শিকাগো, 20 জুন 1894, মানে স্বামীজির বয়স তখন 31 বছর। সে 31 বছর বয়সের ছেলেটি চিঠিতে ভারতবর্ষের ইতিহাসটাকে জলের মতো করে বুঝিয়েছেন। এবং অনেকেই তো প্রাচ্য পাশ্চাত্যে গেছেন, ভারতবর্ষে এখনও যান। আমি পরিব্রাজকের কথা বলছি, সেটি অসাধারণ গ্রন্থ স্বামীজির লেখা। চিঠিগুলো একটা স্বামীজির অ্যাসেট। আমাদের দুর্ভাগ্য এই চিঠি নিয়ে কেউ এক লাইন লিখলেন না, কেউ লিখলেন না। যারা বিবেকানন্দ গবেষক, লুই বার্ক লেখেননি, শঙ্করীবাবু লেখেননি, স্বামীজিরা লেখেননি কেউ। স্বামীজির চিঠিপত্র একটা অ্যাসেট। যখন চিঠিগুলো পড়ি তখন স্বামী বলভদ্রানন্দজির কথা মনে পড়ে যায়। ছাত্র জীবনে তরুণদা আমাকে বলতেন যে ইংরেজির চিঠিগুলো ইংরেজিতে এবং বাংলার চিঠিগুলো বাংলায় পড়বে। এবং যখন ফর্মেটিভ ইয়ার্স, তখন এইভাবে চিঠি পড়তাম। স্বামী রঙ্গনাথানন্দজি আমাকে বলেছিলেন, যদি বিবেকানন্দকে বুঝতে হয় তাহলে চিঠিগুলো পড়তে হবে। এবং কীরকম সত্য কথা এ কল্পনা করা যায় না। মনে রাখতে হবে সবসময়, কিন্তু 31 বছর একটা ছেলে লিখছে, কোনো 60 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মানুষ নয়। সম্পূর্ণ অজানা দেশে গিয়ে পৌঁছেছেন, কিছুদিন দেশটাকে দেখেছেন। 1894 সালের জুন মাস, মানে স্বামীজির 1 বছরও বিদেশে যাওয়া হয়নি। সেই 1 বছর বিদেশে থেকে তিনি ভারতবর্ষের ইতিহাস সম্বন্ধে লিখছেন। এই চিঠির 2টো অংশ আছে। আমি প্রথম অংশটি পড়ব হচ্ছে ইতিহাস নিয়ে, তারপর কি করা উচিত সে বিষয়ে স্বামীজি বলেছেন, সেখানেও আমরা আলোচনা করব। প্রাচ্য ও পাশ্চাত্যের মূল পার্থক্য এই যে পাশ্চাত্য দেশে জাতীয়তাবোধ আছে আর আমাদের তাহা নাই। অর্থাৎ শিক্ষা ও সভ্যতা এখানে সর্বজনীন, জনসাধারণে অনুপ্রবিষ্ট। ভারতবর্ষ আমেরিকার উচ্চবর্ণের মধ্যে খুব বেশি পার্থক্য নাই সত্য, কিন্তু উভয় দেশের নিম্নবর্ণের মধ্যে বিশাল পার্থক্য বিদ্যমান। ভারতবর্ষ জয় করা ইংরেজের পক্ষে এত সহজ হইয়াছিল কেন? যেহেতু তারা একটি সংঘবদ্ধ জাতি ছিল আর আমরা তাহা ছিলাম না। আমাদের দেশে একজন মহৎ লোক মারা গেলে বহু শতাব্দী ধরিয়া আর একজনের আবির্ভাবের অপেক্ষায় বসিয়া থাকতে হয়, আর এদেশে মৃত্যুর সঙ্গে সঙ্গে সে স্থান পূর্ণ হইয়া যায়। আপনি মারা গেলে ভগবান আমার দেশের সেবার জন্য আপনাকে দীর্ঘায়ু করুন, হরিদাস বিহারী দাসকে লিখছেন। আপনার স্থান পূর্ণ করিতে দেশ যথেষ্ট অসুবিধা বোধ করিবে, তা এখনই প্রতীয়মান হইতেছে। এই অ্যানালিসিস কেউ করেছে? আমার বন্ধুবান্ধব যারা পাশ্চাত্যে, প্রিন্সটনে বা হার্ভার্ডে কাজ করেছেন, পড়াতেন, পিএইচডি করেছেন, তারা বলতেন যেদিকেই তাকায় সেদিকেই নোবেল লরিয়েট, যেদিকেই তাকাচ্ছেন, ফিজিক্সে, কেমিস্ট্রিতে, বায়োসায়েন্সে নোবেল লরিয়েট। আমাদের হয় না কেন? এই স্বামীজি 1 লাইনে বুঝিয়েছেন যে আমাদের দেশে একজন মহৎ লোক মারা গেলে বহু শতাব্দী ধরে আর একজনের আবির্ভাবে অপেক্ষায় বসিয়া থাকতে হয়, আর এদেশের মৃত্যুর সঙ্গে সঙ্গে সে স্থান পূর্ণ হইয়া যায়। আমাদের দেশে হয় না কেন তা স্বামীজি ব্যাখ্যা দিয়ে বলছেন, কারণ আমরা নতুনকে গ্রহণ করি না। এই যে চিরাচরিতভাবে আমরা চলি, আমরা কথায় কথা বলি না কনভেনশনাল, আমরা মানসিক দিক দিয়ে কনভেনশনাল।
স্বামী যদি ইংল্যান্ডের বদলে আমেরিকার বদলে ইংল্যান্ডে আসতেন, দেখতেন স্বামীজি প্রথম প্রথম রেজিস্ট্যান্স পেতেন, কিন্তু এই প্রতিভা ছিল, বেরিয়ে যেতেন। আমেরিকানরা নতুন জিনিস গ্রহণ করে বলেই তারা একাধিক বিজ্ঞানীকে স্থান দিয়েছিল নিজের দেশে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের সময়, তারা শেষ হয়ে যেতেন। কিন্তু এবং সেটি দেখবার মতন। তো স্বামীজি বারবার বলছেন 30 কোটি অধিবাদীর দেশ ভারতবর্ষ অপেক্ষা 3, 4 বা 6 কোটি নরনারী অধ্যুষিত এ সকল দেশে কৃতি পুরুষগণের উদ্ভব ক্ষেত্র বিস্তরতর। আপনি সহৃদয় বন্ধু, আমাকে ভুল বুঝিবেন না। আমাদের জাতীয় জীবনে ইহা একটি বিশেষ ত্রুটি, ইহা দূর করিতে হইবে। কাঁদছেন স্বামীজি ভারতবর্ষের জন্যে। কেন কাঁদছেন? তার কারণ তিনি গিয়ে দেখলেন যে এই দেশটা এত একটা ট্রিমেন্ডাস পোটেনশিয়াল, কিন্তু কিছুই করলো না। বারবার চিঠিতে কেঁদেছেন স্বামীজি। আমরা তো বিদেশে গিয়ে মনে করি এই দেশটা নরককুণ্ডে ভরা, এখনও মনে করি, এখন ভাবার কোনো কারণ নেই। কিন্তু যার এখানে বসে কথা বলছি সুজিতদা, তার মেয়ে আমেরিকায় বিরাট চাকরি করেন, আমরা কল্পনাই করতে পারি না। তো কিন্তু ও দেশে তা হয় না। আমরা এখনও মনে করি যে এই দেশটা করে নরককুণ্ডের দেশ, এবং স্বামীজির সময় তো আরোই মনে হতো। স্বামীজির সময় গিয়ে সবাই একেবারে হ্যাঁ হুজুর জো হুজুর করে থাকতো। দ্বিজেন্দ্রলালরা রসিকতা করে বলেছিলেন, আমরা বিলেত ফেরটা কভাই, আমরা সাহেব সেজেছি সবাই, কি করি নাচার স্বদেশী আচার, করিয়াছি সব জবাই। এবং স্বাধীনতার 76 বছর পরেও কলকাতার গরমে বহু লোক স্যুট পরেন, পাগল ছাড়া কিছু না, কিন্তু পরেন। আমি মাঝে মাঝে আইএএস অফিসারদের জিজ্ঞেস করি, শীত পড়লে স্যুটটা পরেন কেন? কারণ এই লিগেসি, আমরা নেগেটিভ লিগেসিকে বহন করে বেড়াই, পজিটিভ লিগেসিকে বহন করতে পারি না। জাতীয়তাবোধ আমাদের মধ্যে আসে না। কি অসাধারণ! কয়েকটা আঁচড়ে, পেনের আঁচড়ে ইতিহাসটা বুঝিয়ে দিলেন যে সংঘবদ্ধ জাতি ছিল বলে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের উপর রাজত্ব করতে পেরেছিল। তারপরে যে কথাটা বললেন সে এক সাংঘাতিক কথা। কি করে বললেন কে জানে? দেখা হলে জিজ্ঞেস করতাম, স্বামীজি এটা মাথায় কী করে এলো আপনার? জনসাধারণকে শিক্ষিত করা এবং তাহাদিগকে উন্নত করাই জাতীয় জীবন গঠনের পন্থা। আমাদের দেশে সমাজ সংস্কারকগণ খুঁজিয়া পান না ক্ষতটি কোথায়। বিধবা বিবাহের প্রচলন দ্বারা তাহারা জাতিকে উদ্ধার করিতে চাহেন। আপনি কি মনে করেন যে বিধবাগণের স্বামীর সংখ্যার উপর কোনো জাতির ভবিষ্যৎ নির্ভর করে? আমাদের ধর্মের কোনো অপরাধ নাই, কারণ মূর্তি পূজায় বিশেষ কিছু যায় আসে না। সমস্ত ত্রুটির মূলে এখানে যে সত্যিকারের জাতি যারা কুটিরে বাস করে, তাহারা তাহাদের ব্যক্তিত্ব মনুষ্যত্ব ভুলিয়া গিয়াছে। কি অসাধারণ ব্যাখ্যা! যে সাধারণ মানুষ, স্বামীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, এটা আবার সুজিতদার খুব একটা সাংঘাতিক যন্ত্রণার জায়গা, আবার আনন্দেরও জায়গা। স্বামীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, স্বামীজি আপনি বিধবা নিয়ে কিছু বলেন না কেন? স্বামীজি বলছেন, আমি কি বিধবা? এই নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে, কারণ তারা অর্ধেক সেন্টেন্সটা পড়েছেন। স্বামীজি বলছেন, তাদের শিক্ষা দাও, সব ব্যাপারে চোখ ফুটিয়ে দাও, তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করবে, তুমি কে তাদের সমস্যার সমাধান করার? কি কথা স্বামীজির! কল্পনা করা যায় না। তাদের শিক্ষা দাও, তাদের পুনর্বিবাহ দিয়ে কি হবে? শিক্ষা দাও, চোখ ফুটিয়ে দাও। সেদিকে কেউ নজর দিল না। সমাজ সংস্কার সেখানে তাকালেন না, অন্য জায়গায় তাকালেন। এবং স্বামীজি বারবার মনে করেছেন যে এটা স্বামীজিকে সমাজের, তিনি বারবার ভারতবর্ষ সমাজের কথা ভাবছেন। ধরুন, আমি আগেও বলেছি, এখনও বলছি, লোকটি আমেরিকায় যা বিখ্যাত হয়েছিলেন, নিজেই চিঠিতে কয়েকটা শব্দ লিখেছেন, কয়েকটা বাক্য লিখেছেন, তাতে যদি ভারতবর্ষে না ফিরে, রামকৃষ্ণ মিশনটা না তৈরি করে ও দেশে থেকে যেতেন, তাহলে 39 বছরের বয়সে বেশি সময় বাঁচতেন, কোনো সন্দেহ নেই। প্রোটিন খেতেন, ঠান্ডা আবহাওয়া ওরা মাথায় করে রাখতো, এবং স্বামীজিকে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াতে বলতো। স্বামীজি এলেন, অপমান সহ্য করলেন, গরমে রইলেন, 39 বছরে চলে গেলেন, অসীম কষ্ট, আনট্রিটেড ডায়াবেটিস। কবিরাজ মশাই বললেন জল খাওয়া যাবে না, শুধু দুধ খেয়েছিলেন স্বামীজি, তাও মেনেছেন, যে যা বলেছে। এবং কারণ সকলের যদি শরীরটা একটু ভালো হয়নি, 39-এ চলে গেলেন। ছবি দেখবেন, যে বিবেকানন্দের ওই চোখ, যাকে রামকৃষ্ণদেব বলছেন সমুখ ঠেলা চোখ, বলছেন যে পুকুরের মধ্যে, হালদার পুকুর ভেঙে শেষ হয়ে গেছে শরীর,
এটি ছবি আছে, পাওয়া যায়। রোয়াকে বসে রয়েছেন নিবেদিতার বাড়িতে স্বামীজি, পাশে ব্রহ্মানন্দজি, তার পাশে ত্রিগুণাতীতানন্দজি, মাটিতে সদানন্দজি, বাঁ পাশে শিবানন্দজি। ছবিটা দেখবেন, স্বামীজি তছনছ হয়ে গেছেন। কেন? এই ভারতবর্ষকে জাগাতে হবে বলে। তিনি স্বচ্ছন্দে আরেকটি মহেশ যোগী হতে পারতেন, আরেকটি পরমহংস যোগানন্দ হতে পারতেন। আসার দরকার ছিল না। কী দরকার ছিল? তিনি জানতেন ভারতবর্ষের সীমাহীন অপমান তাকে মুখোমুখি হতে হবে, হয়েও ছিল। এই দেশের লোক বলেছিল বিবেকানন্দকে, আরও বিবেকানন্দ নয় বিবেকানন্দ বলেছিল, তো বাঙালিই বলেছিল, অন্য কোনো জাতি কিন্তু বলেনি। আমরা তো কথায় কথায় ঘটি ঘটি জল খাই যে আমাদের মতো উন্নত শিক্ষিত এতখানি সমাজ সচেতন জাতি আর ভারতবর্ষে নেই, তার জন্য আমরা চিরকাল উড়িষ্যাবাসীদের উড়ে এবং বিহারীদের মেরো বলে গেলাম। আমরাই কিন্তু বিবেকানন্দকে পদে পদে হেনস্থা করেছি। যে লোকটা সারা জীবন ভারতবর্ষের কথা ভেবেছেন এবং ভারতবর্ষের কি করে উন্নতি হবে, কিভাবে ভারতবর্ষ জেগে উঠবে সে কথা বলছেন। এবং তারপরে যে জায়গাটি পড়ব সে জায়গাটি একটি সাংঘাতিক কথা। মনে করুন, 31 বছর বয়স, মনে করুন কোনো একটি গ্রামের অধিবাসীগণ সারাদিনের পরিশ্রমের পর গ্রামে ফিরিয়া আসিয়া কোনো একটি গাছের তলায় বা অন্য কোনো স্থানে সমবেত হইয়া আলাপ করিতেছে। সেই সময় দুজন শিক্ষিত সন্ন্যাসী তাহাদের মধ্যে গিয়া ছায়াচিত্র বা ক্যামেরার সাহায্যে গ্রহ নক্ষত্রাদি সম্বন্ধে কিংবা বিভিন্ন জাতি বা বিভিন্ন দেশের ইতিহাস সম্বন্ধে ছবি দেখাইয়া কিছু শিক্ষা দিল। এইরূপে গ্লোব, মানচিত্র প্রভৃতির সাহায্যে মুখে মুখে কত জিনিস সিনেমা শেখানো যাইতে পারে দেওয়ানজি। চক্ষুই যে জ্ঞান লাগবে একমাত্র দ্বার তাহা নহে, পরন্তু কর্ণ দ্বারাও শিক্ষার কার্য যথেষ্ট হইতে পারে। তাই এটা বলছেন স্বামীজি। কোন সাল? 1894। কর্ণ দ্বারা শিক্ষা হয় এখন লোকে বলছে চোখ দিয়েই শিক্ষা, দেখবো শুনে আমার শিক্ষা হয় নাকি। এই লোকটি বলেছিলেন শুনে শিক্ষাটা বেশি হয়, তাই বলছেন পুঁথিপাত্রার কাজ নয়, মুখে মুখে শিক্ষা দাও। এবং এইটাও কিন্তু স্বামীজির অভিজ্ঞতার ফল। দেখেছিলেন তার গুরুকে, তিনি বলছেন আমি পড়িনি, শুনেছিলেন শ্রীরামকৃষ্ণ, এমনভাবে শাস্ত্র শুনেছিলেন যে রেফারেন্স দিতে পারতেন। আমরা তো অবতার বলি, তো অবতার বললেই তো হয়ে গেল, আর কোনো তাকে নিয়ে আলোচনা চলবে না। এমন শুনেছিলেন, এমন তার রিটেনটিভ পাওয়ার যে যখন যা দরকার হয়েছে তিনি শাস্ত্রে আছে বলে সেই কথাটা বলছেন। কাদের সামনে বলছেন? বলছেন কেশবচন্দ্র সেনের সামনে, বলছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সামনে, যারা স্টলওয়ার্ড তাদের বলছেন বেদান্ত ব্রহ্ম কি জানো, এটো হয়নি। বিদ্যাসাগর বলছেন মানে সব কিছুই উচ্চারিত হয়েছে কিন্তু ব্রহ্মকে উচ্চারণ করতে পারিনি, তাই এটো হয়নি। কতখানি বেদান্ত শুনলে ঠাকুর আমাদের কোনো, আবার ওই আমরা বলি আমরা তো অ্যানালিসিস করি না, আমরা ধর্মে নেই ওটা। মথুর মোহন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যেমনভাবে তিনি ভৈরবী ব্রাহ্মণী, তিনি তোতাপুরীর ব্যবস্থা করেছিলেন, ঠিক একভাবে মথুর মোহন শাস্ত্র পড়ার ব্যবস্থা করেছিলেন। মথুরও বললেন না, ঠাকুরও বললেন। ঠাকুর এক জায়গায় বললেন আমি শুনেছি কম শুনেছি প্রচুর। না শুনলে গীতায় এমন আছে, শাস্ত্রে এমন আছে, বলা সম্ভব নয়। স্বামী তার গুরুর থেকে ডাইরেক্ট এক্সপিরিয়েন্সে দেখেছিলেন। কল্পনা করতে পারেন যে বলছেন যে গ্রামের কতগুলো লোক তারা সারাদিন কাজ করে এসে বসে আছে, সেখানে কে যাবে? দুজন শিক্ষিত সন্ন্যাসী। এই শিক্ষিত শব্দটা খুব গুরুত্বপূর্ণ। স্বামীজি কিন্তু বারবার বলতেন ভিড় করিস না, শিক্ষিত ছেলে মেয়ে জোগাড় কর। কেন? এবং কারণ স্বামীজির সন্ন্যাসী কিন্তু পুজো করার নয়, স্বামীজির সন্ন্যাসী হচ্ছে সমাজ জাগরণের জন্যে। মনে রাখতে হবে স্বামীজির সংজ্ঞা বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম। জীবের গগনবেদী হাহাকার থামাতে, বিধবার অশ্রুজল মুছাতে, পুত্রহীনার প্রাণে শান্তিতে, অজ্ঞ জনসাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, সকলের ঐহিক ও পরমার্থিক মঙ্গল বিধান করতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। সন্ন্যাসীর গেরুয়া পোশাক সে তো যুদ্ধের অঙ্গসজ্জা। স্বামীজির ডেফিনেশন, আমার ডেফিনেশন নয়। আমরা মনে করি যে সন্ন্যাসী মানে পুজোর জন্য রয়েছে। মহারাজ সকালে গিয়ে মন্দিরটা খোলেন, সেটা বলি না যে মহারাজ গ্রামে গিয়ে পড়ান।
মহারাজ গ্রামে গিয়ে ছেলেদের দেখেন, আমরা সেই মহারাজদের খুব একটা আমল দিই না, মন্দিরে গিয়ে পুজো করছেন মহারাজ, কারণ আমরা তো বিবেকানন্দকে বুঝিনি, চেষ্টাও করি না বোঝার। বাকচক্র আপ্রাণ চেষ্টা করছে আপনাদের কানে সঠিক বিবেকানন্দটাকে ঢোকানোর। এবং সেখানে কি বলছেন, কয়েকজন গিয়ে বসে থাকবে, দুজন শিক্ষিত সন্ন্যাসী, তারা কী করবে, তারা গিয়ে ছায়াচিত্র কিংবা ক্যামেরার সাহায্যে গ্রহ নক্ষত্রাদি সম্বন্ধে কিংবা বিভিন্ন জাতি বা বিভিন্ন দেশের ইতিহাস সম্বন্ধে ছবি দেখাইয়া কিছু শিক্ষা দিল। বুঝতে পারছেন? মানে ইন্টারনেট খুলে দিল তাদের সামনে পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস, এবং সেখানে ছায়াচিত্রের মাধ্যমে বলল। তারপর গ্লোব মানচিত্র প্রভৃতির সাহায্যে মুখে মুখে কত জিনিসই না শেখানো যাইতে পারে দেওয়ানজি। চক্ষুই যে একমাত্র জ্ঞান লাভের দ্বার তাহা নহে, পরন্তু কর্ণ দ্বারাও শিক্ষার যথেষ্ট হইতে পারে। এবং কি পড়াবে? গ্লোব দিয়ে, তারপর ম্যাজিক লণ্ঠন দিয়ে, এসব দিয়ে পড়াতে হবে। এবং কখন পড়াতে হবে? যখন তারা কাজ করছে, রেস্ট নিচ্ছে। দুজন গেল। আমাকে কিছুদিন আগে চিত্র পরিচালক অম্লান কুসুম ঘোষ একটা প্রশ্ন করেছিলেন যে রবীন্দ্রনাথ তো ডকুমেন্টারির সুযোগ পেয়েছিলেন, স্বামীজি পাননি। স্বামীজি যখন মারা গেছেন তখন সিনেমা আসেনি। তো ডকুমেন্টারি যদি স্বামীজি সুযোগ পেতেন, এবং রবীন্দ্রনাথ তিনি শান্তিনিকেতনের উপর ডকুমেন্টারি করে তিনি পাশ্চাত্যে দেখিয়েছিলেন, স্বামীজি হলে কি করতেন? যে মানুষ এই কথা বলছে তিনি জেনে রাখুন ভারতবর্ষের পজিটিভ ডকুমেন্টারি গিয়ে বিদেশে দেখাতেন। নয়তো এ তো চিন্তা করা যায় না যে তখন গ্রামে প্রথম কথা ওরাল এডুকেশনের কোনো প্রশ্নই ওঠে না। গ্রামের পাঠশালা থাকবে, সেখানে গুরু মহাশয় বিস্তর মারবেন ছাত্রদের মারবেন। রামতনু লাহিড়ী, শিবনাথ শাস্ত্রীর বই আছে, রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ, যদি আপনাদের ইচ্ছায় পড়ে নেবেন, দেখবেন সেখানে কত রকমের শাস্তির বিধান রামতনু লাহিড়ী সময় ছিল, তিনি লিখেছেন সেটা। তো এখানে কারা? বয়স্ক লোক, এরা কিন্তু কেউ না, গ্রামের অধিবাসীগণ সারাদিন পরিশ্রমের পর গ্রামে ফিরে এসেছে। বয়স্ক অ্যাডাল্ট এডুকেশনের কথা বলছেন 1894 সালে, এবং তাদের একেবারে আধুনিক পদ্ধতিতে পড়ানো হবে। পৃথিবীর কোথায় কি হচ্ছে ক্যামেরার সাহায্যে গ্রহ নক্ষত্রাদি সম্বন্ধে তাদের বলা হবে। স্বামীজি ক্ষেত্রীতে যখন ছিলেন, রাজা অজিত সিংকে দিয়ে একটা টেলিস্কোপ কিনিয়েছিলেন। ক্ষেত্রীটি একটা মানমন্দির প্রতিষ্ঠা করেছিলেন, টেলিস্কোপ বসিয়ে গ্রহ নক্ষত্র চেনাতেন। আমার বন্ধু আছেন, তিনি বিখ্যাত অ্যাস্ট্রোফিজিসিস্ট অধ্যাপক সমক রায়চৌধুরী, তিনি এখন অশোকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। তো আমাকে মাঝে মাঝে গ্রহ নক্ষত্র সম্বন্ধে বলতো। আমার গ্রহ নক্ষত্র সম্বন্ধে খুব একটা ইন্টারেস্ট নেই, কিন্তু মাঝে মাঝে যখন আকাশের দিকে তাকাই রাত্রেবেলায়, তখন মনে হয় যে যেমন সমুদ্রের সামনে দিনের বেলায় গেলে মানুষ তার ভিতরের অসীমত্বটাকে অনুভব করে, যেমন পাহাড়ের সামনে গেলে মানুষ অসীমত্বটা অনুভব করে, ঠিক তেমনি রাতের বেলায় তারারা ঝকমক করছে, একেবারে নিকষ কালো আকাশ যদি তাকানো যায়, তাহলে ভেতরের যে আমরা যে অনন্ত সেটিকে অনুভব হয়। স্বামীজি সেই কারণে গ্রহ নক্ষত্র চেনাতে চাইছেন। কোথায় কালপুরুষ, কোথায় সপ্তর্ষিমণ্ডল, সেই জন্যে নয়। যখনই আপনি আকাশের দিকে তাকাবেন একটা টেলিস্কোপের মধ্যে দিয়ে, টেলিস্কোপ চলে এসে তখন ওই বিরাট জিনিসটা দেখা যায়। মনে রাখতে হবে বেদান্তই বিরাটের কথা বলে। রবীন্দ্রনাথ যে বলছেন সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, একেবারে বিরাটের কথা। স্বামীজি সেইটা বলছেন, শিক্ষার মধ্যে দিয়ে ঢুকিয়ে দাও। এবং বারবার বলছেন ওরাল, এখন তো ওরাল হিস্ট্রি তার যুগ, বলছেন তুমি ইতিহাস শুনবে, তোমার বইয়ের ডকুমেন্ট দরকার নেই, তুমি শোনো কি হয়েছিল, গল্প শোনো, সেই সময়কার গল্প শোনো। ওরাল হিস্ট্রি, লোকটি ওরাল হিস্ট্রির কথা বলছেন 1894 সালে। তখন কেউ কল্পনাও করতে পারেননি। যারা শিক্ষা নিয়ে লেখেন, যারা শিক্ষা নিয়ে পড়াশোনা করেন, তাদের বিবেকানন্দ পড়াটা একেবারে অবশ্য কর্তব্য। কিন্তু পড়ার দেশ আমাদের তো হবে না। আমাদের যারা বিএড পড়ে তাদের বিবেকানন্দ থাকে না, তারা শিক্ষক হয়ে বেরিয়ে চলে যান। এবং যখন শিক্ষক হন তখন তারা ইন্সপায়ার করতে পারেন না ছেলে মেয়েদের, তার প্রধান কারণ যে তারা ইন্সপায়ার্ড নন নিজেরা। যে মানুষ নিজে ইন্সপায়ার্ড নয়,
তার পক্ষে কাউকে ইন্সপায়ার করা সম্ভব না। বিবেকানন্দের এই পদ্ধতিটা, আমি একবার বেনারসে গিয়েছিলাম, বেনারসে একজন স্বামীর সঙ্গে আমার পরিচয় হয়েছিল। বেনারসে যে রামকৃষ্ণ মিশন রয়েছে সেখানে, অবাঙালি শরীর, আমি নাম তার একদম ভুলে গেছি। তিনি গ্রামে গ্রামে গিয়ে এই রকম, এখন তো অনেক বেশি মাল্টিমিডিয়ার যুগ, তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতেন। এটা তো পাওয়ার পয়েন্টের কথাই বলছেন। তো তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে মানুষকে সব কিছু এই স্বামীজির পদ্ধতিতে তিনি চেনাতেন। সেই যুগে লোকটা বলছে পৃথিবী বিভিন্ন দেশের ইতিহাস সম্বন্ধে ছবি দেখাইয়া কিছু শিক্ষা দিল। মানে যখন মানে তো আড্ডা, তো এটা গুরুর কাছ থেকে শেখা, আড্ডাবাদ শ্রীরামকৃষ্ণের কাছ থেকে শেখা, যে গ্রামের লোক কাজ করে এসছে, জিরোচ্ছে, তখন দুজন গেল, তারা গিয়ে তাদের মনটা সে কথা বলে তাদের ডাইভার্ট করে দিল মনটাকে। এই যে ফিজিক্যাল এক্সজশন ছিল সেটা মেন্টাল এন্টারটেনমেন্ট হয়ে গেল। বিভিন্ন জিনিস চেনানো হচ্ছে, ইতিহাসের গল্প বলা হচ্ছে। এবং স্বামীজি সারা পৃথিবীর ইতিহাসের ভীষণ ভক্ত ছিলেন, কারণ ইতিহাস না জানলে কোনো দেশকে বোঝা যায় না। আমাদের দেশে আমি অনেককে জিজ্ঞেস করেছি যারা অনেক বছর আমেরিকায় আছেন, আমার যারা বন্ধুবান্ধব সব 80-র দশক থেকে আছেন, যে হ্যাঁ রে 10টা আমেরিকান প্রেসিডেন্টের নাম বলতো। তারা সায়েন্স পড়ে, কলমচিবি আঁক হয়ে গেছে। জর্জ ওয়াশিংটন, এব্রাহাম লিঙ্কন, বড় জোর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কয়েকজন প্রেসিডেন্ট বলতেই পারে না নাম। কেন নাম বলতে পারে? আমেরিকান হিস্ট্রি পড়ে না বলে। ওদেশে বিজ্ঞান চর্চাই তো করে, এদেশে যা করতো ওদেশেও তাই করে। ফলে আমেরিকান হিস্ট্রিটা জানে না। এই লোকটা আমেরিকান হিস্ট্রি জেনে ফেলেছিল গিয়ে, যে দেশেই গেছে। আর এই তো অচেনা দেশ, তো যার সঙ্গেই কথা বলতেন তার ইতিহাসটা জানতেন, সে দেশটাকে বোঝবার চেষ্টা করতেন, এবং কিভাবে সে দেশে পড়ানো হচ্ছে সেইটা তিনি আমাদের দেশের পক্ষে যাতে কাজে লাগে সেইটা তিনি চেষ্টা করছেন সবসময়। প্রত্যেক নতুন ধর্ম তরঙ্গেরই একটি নতুন কেন্দ্র প্রয়োজন। প্রাচীন ধর্ম শুধু নতুন কেন্দ্রে সহায় নতুনভাবে সঞ্জীবিত করিতে পারে। গোঁড়া মতবাদ সব গোল্লায় যাক, উহাতে কোনো কাজ হয় না। একটি খাঁটি চরিত্র, এটি সত্যিকারের জীবন, এটি শক্তির কেন্দ্র। একজন দেবমানবী পথ দেখাইবেন। এই কেন্দ্রই বিভিন্ন উপাদান একত্রে হইবে এবং প্রচণ্ড তরঙ্গের মতন সমাজের উপর পতিত হইয়া সব কিছু ভাসাইয়া লইয়া যাইবে, সমস্ত অপবিত্রতা মুছিয়া দিবে। ব্যাস, এই বললেই তো লোকে আপত্তি করবে যে এই কী কথা রে বাবা, এই স্বামীজি বলছেন। না না, এসব আপনি বলছেন সাজিয়ে, এসব স্বামীজি বলেননি। স্বামীজি বলতে পারেন ধর্মের গোড়ামি, আমাদের কত উদার ধর্ম, তো আমরা সনাতন বলি নিজেদের। খুব দুঃখ লাগে যে আমরা সনাতন বলে যেটা করি সেটা সনাতন ধর্মে নেই। আমাদের মধ্যে ঘৃণা, আমাদের মধ্যে অপরকে খাটো করা, অপমান করা সবই ছিল। স্বামীজি তার প্রত্যক্ষদর্শী ছিলেন। যখন মাদ্রাজে গেছেন দেখেছিলেন কি অবস্থা হয়েছে। মাদ্রাজে হিন্দুদের, তাদের অন্তজ মানুষদের উপর অত্যাচার দেখেছিলেন। তাই বলছে নতুন ধর্ম এনে নতুন কেন্দ্রে সহায়, প্রত্যেক নতুন ধর্ম তরঙ্গেরই একটি নতুন কেন্দ্র প্রয়োজন। প্রাচীন ধর্ম শুধু নতুন কেন্দ্র সহায় নতুনভাবে সঞ্জীবিত করিতে পারে। গোঁড়া মতবাদ সব গোল্লায় যাউক, উহাদের দ্বারা কোনো কাজ হয় না। মানে 1894 সালে স্বামীজি মনে মনে কেন্দ্র স্থাপনের কথা ভেবে ফেলছেন। তখন তো দেশে আসেননি, 1897 সালে করবেন। 1894 মানে ইংল্যান্ডেও যাননি, আমেরিকাতেই আছেন। সেইখানে থেকে তার মনে হয়েছে যে একটা নতুন কেন্দ্র তৈরি করা হবে এবং সেখানে নতুন নতুন ভাব নেওয়া হবে। আপনারা আমি যখন স্বামীর সংবাদ আলোচনা করেছিলাম, আপনাদের হয়তো মনে আছে, নাহলে একবার বই খুলে দেখে নেবেন। ঠাকুরের ভরশাস্তি স্বামীজি বেলুড় মঠে প্রতিষ্ঠা করে বলেছিলেন, এখানে উদ্ভিন্ন ছটা জগৎকে প্লাবিত করবে, মানুষের জীবন গতি পাল্টে দেবে। আপনারা সকলে ঠাকুরের পাদপদ্মে কায়মনোবাক্যে প্রার্থনা করুন। বহুজন হিতায় বহুজন সুখায়, এই ঠাকুর এই বহুজন হিতায় বহুজন সুখায় কেন্দ্রে অবস্থান করে একে সর্বধর্মের আর অপূর্ব সমন্বয় কেন্দ্র করে রাখেন। এটা বলেছিলেন স্বামীজি, একটু বইয়ে পড়ে নেবেন। তো সেইটার প্রথম বীজটা এইখানে এসছে, যেটা কেন্দ্র হবে, সেটা নতুন নতুন ভাব, যেটা পুরনো ভাব যা কিছু অপবিত্র, কি অসাধারণভাবে বলছেন।
এই কেন্দ্র বিভিন্ন উপাদানে একত্র হইয়া এবং প্রচণ্ড তরঙ্গের মতো সমাজের উপর পতিত হইয়া সব কিছু ভাসাইয়া লইয়া যাইবে, সমস্ত অপবিত্রতা মুছিয়া দেবে। আবার দেখুন, একটি কাষ্ঠখণ্ডকে উহার আঁশের অনুকূলেই যেমন সহজে চিরিয়া ফেলা যায়, তেমনি হিন্দু ধর্মের দ্বারাই প্রাচীন হিন্দু ধর্মের সংস্কার করিতে হইবে, নব্য সংস্কার আন্দোলন দ্বারা নহে। নব্য সংস্কার আন্দোলন কি করেছিলেন? তারা অতীত থেকে মুছে ফেলার চেষ্টা করেছিলেন। অতীতটা থাকবে, কিন্তু তাদের যা ত্রুটি ছিল সেই ত্রুটিগুলোকে সরিয়ে দিতে হবে। স্বামীজির মতন মানুষ বাস্তবিক ভারতবর্ষে জন্মাননি, কেউ জন্মাননি। কারণ 39 বছরে চলে গেলেন বলে নয়, এই যে উদ্ভাবনী চিন্তা, ওই যে শ্রীরামকৃষ্ণ ছুঁয়েছিলেন না, স্বামীজি বলছেন শিষ্যকে সংবাদে যে মনে একটা ইলেকট্রিক কারেন্টের মতো আমার ভেতরে প্রবেশ করছে, তাকে বলতে যাব দেখি তিনি কাঁদছেন। এই যে ইলেকট্রিক কারেন্টের মতো, এই সব শ্রীরামকৃষ্ণের কনসেপ্ট, যে একেবারে আধুনিক হতে হবে। ঠাকুর তো আধুনিক ছিলেন, ভীষণ আধুনিক। ঠাকুর সব নতুন নতুন জিনিস মেনেছেন। যদি নতুন জিনিস না মানতেন, যখন মেয়েদের সীমাহীন অত্যাচার, তখন গিরিশ ঘোষকে বলতেন না ওদের কিছু দিও, যারা অভিনয় করছে তাদের। নিজের স্ত্রীকে জপের মালা তিনি পায়ের কাছে রেখে পুজো করতেন না, কারণ তখন কিন্তু নারীদের অত্যাচারটাই হিন্দু সমাজের মধ্যে ব্যাপকভাবে ছিল। ভেবে কোনো লাভ নেই, আমরা তো সবার থেকে এগিয়ে বলে মনে করি নিজেদের। আমরা যে কি অত্যাচার করেছি মেয়েদের, বিধবাদের, বিশেষ করে অনুপমা দেবীর বই পড়লেই বোঝা যায়, আপনারা পড়ে নেবেন। কিন্তু স্বামীজি বলছেন যে নতুন কেন্দ্র হবে, সেই নতুন কেন্দ্র থেকে সব ছড়িয়ে পড়বে ভাবগুলো, এবং সেই ভাব মানুষকে শিক্ষিত করবে। যুবক দলদের তৈরি হবে। তিনি সেই মহান শ্রীরামকৃষ্ণ পরমহংস, এবং তাহাকে কেন্দ্র করিয়া এই যুবক দল ধীরে ধীরে সঙ্গবদ্ধ হইয়া উঠিতেছে। তাহারাই এই মহাব্রত উদযাপন করিবে। বললেই ফেললেন গুরুর নাম, যে তার হাত ধরেই এইসব কেন্দ্রগুলো হবে। এবং শ্রীরামকৃষ্ণের পৃথিবীতে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমন্বয় করতে পারে সেই লোক। সমন্বয় শুধু চিন্তায় নয়, সমন্বয় ব্যবহারে, সমন্বয় জীবনযাত্রায়, সমন্বয় জীবনচর্যায় যদি আমরা করতে পারি, তাহলে আমরা নতুন একটি পৃথিবী তৈরি করতে পারবো। সেই পৃথিবীর স্বপ্ন স্বামীজি দেখেছিলেন। আজকে এই অবধি রইল, আবার পরের দিন আরেকটি চিঠি নিয়ে আলোচনা করব। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না। প্রাণারাম 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 প্রাণ